পাশ ফেল নিয়ে আপনাদের চিঠিপত্র। আজকে প্রথম চিঠিটি পড়ব, পাঠিয়েছেন সংযুক্তা ভট্ট, কৃষ্ণনগর, নদিয়া থেকে। আমি দীপ্তিমান সরকার, বাবা মায়ের একমাত্র সন্তান। অনেক স্বপ্ন নিয়ে আমার বাবা মা এমন একটি নাম রেখেছিলেন যেন আমার মধ্যেকার জ্যোতি চারিদিককে উজ্জ্বল করে তুলবে। ছোট থেকেই আমি অত্যন্ত মেধাবী, মনোযোগী ছাত্র ছিলাম। জীবনে কোনো পরীক্ষায় কোনো দিনও আমি ফেল করিনি। প্রতিটি পরীক্ষায় আমি পাস তো করতামই, এবং আমি টপারই হতাম। ফার্স্ট হতে হতে আমার সম্পর্কে বাবা মার যেমন প্রত্যাশা বাড়তে থাকে, তেমনি ফার্স্ট হওয়াটা আমার নেশায় পরিণত হয়। ক্রমশ আমার জীবনের পরিসরটা ছোট হতে থাকে। একসময় পড়া ছাড়া আমার জগতে আর কিছুই থাকে না, না কোনো বন্ধুবান্ধব, না কোনো আত্মীয় স্বজন, না কোনো খেলাধুলো, কোনো আড্ডা, শুধু পড়া আর পড়া। সংকীর্ণ গণ্ডিতে বেঁচে থাকা আমার মধ্যে জন্ম নিল স্বার্থপরতা, অহংকার, ঈর্ষা। কাউকে ভালোবাসতে শিখিনি আমি, কারোর জন্য দুফোঁটা চোখের জল কোনোদিনও ফেলতে শিখিনি আমি। পাশ করতে করতে সাফল্যের শিখরে উঠতে উঠতে আমি শুধু নিতে শিখেছি, দিতে শিখিনি। স্বদেশে পড়াশুনো শেষ করে যেদিন আমি বিদেশে পাড়ি দিলাম, আমার মধ্যে একটুও মায়া মমতা বোধ জাগেনি। অদ্ভুত একটা আত্ম অহংকার আচ্ছন্ন করে রেখেছিল আমাকে। বাবা মায়ের চোখের জল, চারিদিকে মানুষের বাহবা বাহবা, এই রব, কোনোটা আমার মধ্যে কোনো অনুভূতি জাগাতে পারেনি। দেশে ফেরা আমার আর হয়নি। একবার মাত্র বাবার মৃত্যুর কদিন পরে সামান্য সময়ের জন্য গিয়ে বাবার পারলৌকিক কাজ করে এসেছিলাম। মায়ের সঙ্গেও তেমন যোগাযোগ ছিল না। ভিডিও কল করে মায়ের কান্না কান্না মুখ দেখে নষ্ট করার মতো সময় আমার অন্তত ছিল না। কিন্তু আজ যখন মায়ের মৃত্যু সংবাদটা এসে পৌঁছল, জীবনের সমস্ত পাশ ফেলের হিসেবটি ওলট পালট হয়ে গেল। যখন কোম্পানি জানালো নতুন অ্যাসাইনমেন্টের কাজ শেষ না হওয়া পর্যন্ত ছুটি নামঞ্জুর, তখন সমস্ত পৃথিবীটা আমার দিকে আঙুল তুলে বলতে লাগলো, ফেলু ফেলু, তুমি একটা আস্ত ফেলু, একটা বিগ জিরো। যে সন্তান পিতামাতার অন্তিমকালে তাদের মুখে এক গণ্ডূষ জল দিতে পারে না, সে একটা অপদার্থ, একটা ফেলু। ছোটবেলার কথা, মায়ের স্নেহের আঁচল ঘেরা দিনগুলোর কথা কেন খুব মনে পড়ছে। মা, মা, তুমি আর একবারটি আসবে? তোমার বুকে মুখ গুঁজে একটু কাঁদতে চাই। আমার যে বুকটা ফেটে যাচ্ছে মা। বন্ধুরা, তোমরা কেউ এইভাবে পাশ করো না। পাশ যদি করতেই হয় তবে বাবা মা, আত্মীয়, বন্ধু সকলকে নিয়ে পাশ করো। একা একা পাশ করা যায় না বন্ধু। জীবনে পরীক্ষায় আমি ফেল করে গেলাম। যদি আর একবার নতুন করে জীবনে পাশ ফেলে পরীক্ষায় বসা যেত। সংযুক্তা ভট্ট, কৃষ্ণনগর, নদিয়া। শঙ্খ অধিকারী, আপনার চিঠি এসেছে গ্রামের নাম মান্ডি, বাঁকুড়া থেকে। যে সময়ের কথা বলছি সেটা আজ থেকে দীর্ঘ 35-40 বছর আগেকার। পাড়ার এক মামা পড়াশোনায় খুব একটা ভালো ছিল না ঠিকই, কিন্তু সামাজিক কাজে সবার আগে তাকে দেখা যেত। সে মামা নাকি স্কুল ফাইনালে অকৃতকার্য হয়। সারা বছর ধরে তার জন্য তাকে শুনতে হয়েছে নানা গঞ্জনা। পরের বছর নতুন উদ্যমে পরীক্ষা দেওয়ার পর রেজাল্ট বেরোনোর দিন ঘটল একটি ঘটনা।
স্কুল থেকে রেজাল্ট আউট হওয়ার আগেই কি যেন গ্রামে রটিয়ে দিল, মামা এবারেও ফেল করেছে। এই মিথ্যে গুজব মামার কানে পৌঁছতেও দেরি হলো না। আর এটা শুনেই মামা একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। স্কুলের স্যার যখন পাশ করার খবর আর মার্কশিট নিয়ে দুপুরবেলায় বাড়িতে হাজির হলো, তখন সকাল থেকে মামা নিখোঁজ। দুদিন পর গভীর বনের ভেতর কারা যেন আবিষ্কার করেছিল একটা ফুলে ওঠা পচা মৃতদেহ। আজ অবশ্য বোর্ডের পরীক্ষায় 90% শিক্ষার্থী কৃতকার্যের তালিকায় থাকে। মনের চাপ, টেনশন এসব এখন পরিবর্তিত হয়ে চলে গেছে অন্য পরীক্ষাগুলোতে, যেমন সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স, নিট। এসব পরীক্ষায় অকৃতকার্যের সংখ্যাই আজ বেশি। তাই শিক্ষার্থীদের কাছে এইসব পরীক্ষাগুলোয় পাশ করা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি রাজস্থানের এক শহরে এই পরীক্ষা পাশে চাপ আর টেনশনে আত্মহত্যার ঘটনা হামেশাই খবরে আসছে। নানা প্রতিযোগিতামূলক পরীক্ষা ব্যর্থ হওয়া বা পড়তে পড়তে ফেল করে যাওয়ার ভয় এমনভাবে চেপে ধরছে যে ছেলেমেয়েরা আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। এখন ওখানে পেইং গেস্ট হাউস বা হস্টেলগুলোতে সিলিং ফ্যান লাগানো নিষিদ্ধ করা হয়েছে, কেননা সিলিং ফ্যানে দড়ি ঝুলিয়ে আত্মহত্যা করার প্রবণতা সবচেয়ে বেশি। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি দেয় যে কোচিং সেন্টারগুলো, তারাও শিক্ষার্থীদের শেখাচ্ছে কিভাবে তোমার সঙ্গীকে হারিয়ে তোমাকে প্রতিযোগিতায় টিকে থাকতে হবে। তাতে শেখানো হচ্ছে কেউ কারোর সহযোগী নয়, সবাই সবার প্রতিযোগী। অতএব পাশের জনকে টপকে তোমাকে একটা সিট নিশ্চিত করতে হবে। এই অসুস্থ প্রতিযোগিতায় নিশ্চয়ই সবাই জয়ী হবে না, কেননা চাহিদার তুলনায় সিট তো খুবই কম। এই তথ্য আমরা সকলে জানি। তাহলে যারা ফেল করবে, সমাজ তাদের দাগিয়ে দেবে ব্যর্থ বলে। এই শিক্ষিত তথাকথিত ব্যর্থদের দায় নেয় না সমাজ। তাই এই সমাজ থেকে তারা চিরতরে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলে। কিন্তু আমরা কি পুরো ব্যাপারটাকে একটু অন্যরকম করে ভাবতে পারি না? পাশ ফেলের এই প্রতিযোগিতা ভিড়ে প্রকৃত শিক্ষার মূল্যকে একটু অন্যভাবে স্বীকৃতি দেওয়া যায় না? তাহলে হয়তো অন্য সূত্র দিয়ে সমাজের অঙ্কটা মেলানো সহজ হতো। শঙ্খ অধিকারী, গ্রাম মান্ডি, মাকুড়া। জয়দীপ ভট্টাচার্য, শাওড়াফুলি, হুগলি থেকে আপনার চিঠি। জীবন রে, জীবন ছাড়িয়ে আজ থমথমে নিস্তব্ধ থাকে। রাত তখন প্রায় 9টা। ডাক্তার ভদ্র আমাদের ব্লিডিং হচ্ছে, তাই সবার প্রাণপাত করা পরিশ্রম সত্ত্বেও পাটাকে বাঁচানো গেল না। প্রতাপদার অ্যাম্পুটেশনের কনসেপ্ট পেপারে ব্যর্থতা প্রতিবহ হয়ে রয়ে গেল আমারই হস্তাক্ষর। হাঁটুর ঠিক ওপর থেকে কেটে বাদ দেওয়া হলো ডান পাটি। রাত তখন প্রায় 2টো। ঘুমিয়ে পড়েছে গোটা শহর। সার্জেন্টস রুমে গ্লাভস খুলে 2 হাতে মুখ ঢেকে বসে আছে আমাদের ব্রতদা। কাছে গিয়ে পিঠে হাত ছোঁয়ালাম। ডুকরে কেঁদে উঠল ব্রতদা। সরি জয়দেব, সরি, পারলাম না রে, সরি। ব্রতদা কাঁদছে। সেও যে আর এক স্পোর্টসম্যান। তবু প্রতাপদাকে তো আমরা ফিরে পেলাম। একটা পা হারানোর বিনিময়ে বন্ধ হলো তো হ্যামারেজ। পরে কয়েক মাসে রোহিণীদি এবং বৃন্দার অপার যত্ন এবং পরিবার পরিজন এবং একান্ত আপনজনের প্রত্যক্ষ সহায়তায় অনেক উত্থান পতনের মধ্য দিয়ে সেরে উঠল আমাদের প্রতাপদা। কয়েক মাস পরে আবার আর এক লড়াই। দীর্ঘ ট্রেনিং নিয়ে প্রস্থেটিক লেগ ব্যবহারে ক্রমশ সড়গড় হয়ে উঠল এককালের জেলা কাঁপানো ভলিবলার প্রতাপদা। প্রায় স্বাভাবিক ছন্দে হাঁটে চলে এখন আমাদের প্রতাপদা। নিয়মিত স্কুল করে, সর্বোপরি মাঠে ফিরে গেছে। কোর্টের পাশে বসে খেলা দেখে, পরামর্শ দেয় ছোটদের। সেই চেনা ঘাস, চেনা নেট, আবার আমাদের সেই চেনা প্রতাপদা। এই ছবি দেখি।
বড় শান্তি পাই আমরা। মনে মনে ভাবি আমাদের পাশ ফেলে দাড়িপাল্লাটা কোন দিকে ঝুঁকলো তাহলে। প্রতাপদাকে ফিরে পেলাম, রোহিণীদি আর আমরা সকলে, কিন্তু তার ডান পাটাকে হারিয়ে ফেললাম চিরদিনের জন্য। সাফল্য না ব্যর্থতা, পাস না ফেল, কে জানে। নিজের মনেই জবাব খুঁজি নিরন্তর। জয়দীপ ভট্টাচার্য, শেওড়াফুলি, হুগলি থেকে পাঠিয়েছিলেন। আসছি পরের চিঠিতে। এটি পাঠিয়েছেন গোপাল মজুমদার, দুর্গাপুর 2, পশ্চিম বর্ধমান থেকে। আমাদের পাড়ায় সকলের কাছে তিনি লক্ষ্মীদি নামেই পরিচিত। অন্যের ঘরে বাসন মেজে তার এবং একমাত্র ছেলে বিশেষভাবে সক্ষম সায়নের জীবন চলে। একটা ছোট্ট মাটির চালা ঘরে দুটো প্রাণীর বসবাস। বিয়ের পরে সায়নের জন্মানোর অপরাধে লক্ষ্মীদিকে শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়। সায়নকে মানুষ করে তোলা লক্ষ্মীদির কাছে সবচেয়ে বড় পরীক্ষা ছিল, আর এই পরীক্ষায় যে তাকে পাশ করতে হবে। খুব ভোরবেলা 2 ঘরে বাসন মেজে ঘরে কাজ করে সায়নকে কোলে করে পাড়ার স্কুলে হাজির। যথাসময় ছেলেকে স্কুল থেকে এনে রান্না করে দুপুরে খাবার খেয়ে বিকেলে পরের ঘরে বাসন মাজায় কাজ করতে চলে যাওয়া। সন্ধ্যায় স্বল্প শিক্ষিত লক্ষ্মীদি ছেলেকে নিয়ে পড়তে বসাতো। সায়ন পড়াশুনোতে ভালো, স্কুলের মাস্টাররা সায়নকে দেখিয়েও দিত। শিক্ষকদের বাড়িতে সায়নকে কোলে করে নিয়ে যেত লক্ষ্মী। দেখতে দেখতে সায়ন মাধ্যমিকে 5টি বিষয় স্টার নিয়ে পাশ করল। এখন লাঠির উপর ভর করে সায়নের চলাচল। উচ্চ মাধ্যমিকে 80% নাম্বার নিয়ে পাশ করেছে। স্নাতকে প্রথম শ্রেণীতে পাশ, স্নাতকোত্তর স্তরেও প্রথম বিভাগে, চাকরি পরীক্ষায় বসে। এদিকে লক্ষ্মীদি মনে মনে ভাবে জীবন সংসারে প্রথম পরীক্ষায় ফেল করলেও এই যুদ্ধে সে কিছুতেই হারবে না। কিছুদিন পরে সায়ন পেল চাকরির ডাক। আজ সে সরকারি অফিসে কর্মরত। সেদিন সায়ন চাকরি পেল, আর সেই দিন থেকে লক্ষ্মীদি আনন্দ আশ্রু ভরা চোখে বলতে শুরু করল, আজ আমাদের পরীক্ষার ফল বেরিয়েছে। সেই পরীক্ষায় আমি আর সায়ন পাশ করেছি। দুঃখের অবসান হয়েছে, জবাব দিতে পেরেছি অনেক অন্যায় অবিচারের। গোপাল মজুমদার, দুর্গাপুর 2, পশ্চিম বর্ধমান। শিপ্রা মান্না, পুঁয়া, গড়হরিপুর, পশ্চিম মেদিনীপুর। দুজন সহোদর, কেবুদা আর বাবুদা। অসাধারণ প্রতিভা সম্পন্ন 2 মেধাবী এবং ক্লাসের ফার্স্ট বয়। তাদের বয়সের পার্থক্য 4 বছর। দুজনেই ছিলেন হেমোফিলিয়া রোগে আক্রান্ত। ওরা যে বছর এইচএস পরীক্ষা দেন সেই বছর তাদের ব্যাচের সমস্ত ফেল করা ছাত্র ভালো নম্বর পেয়ে পাশ করেছিল। দুজনেই তাদের ক্লাসের সহপাঠীতে পড়াতেন, নোটস দিয়ে সাহায্য করতেন। তারা বন্ধুদের সবসময় বলতেন, পাশ করা সহজ, ফেল করা কঠিন। মাত্র 20 বছর বয়সে ছোট ভাই বাবুদার জীবনতরী অকালে ডুবে গেল। আর ঠিক সেই দিনই কেবুদা একটা পেন আর গল্পের বই কলেজ হস্টেল থেকে ভাইয়ের ইংলিশ অনার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার জন্য উপহার পাঠিয়েছিলেন। না, বাবুদার সেই উপহার আর পাওয়া হয়নি। কেবুদাকে সেই ঘটনা 1 সপ্তাহ পর জানানো হয়। ঠিক 1 মাসের মাথায় আর এক চাঁদ তার জ্যোৎস্না চিরতরে হারিয়ে ফেললেন। এই জীবনে আর ডাক্তার হওয়া হলো না, শুধু রয়ে গেল নীরব প্রতিশ্রুতি। 1 মাসের মধ্যে 2 রাজপুত্রের অকাল প্রয়াণে সারা গ্রামে নেমে এলো অমানিসার অন্ধকার। চারিদিকে শুধু স্তব্ধ শূন্যতা। এখনো যেন মাটির বুক চিরে ভেসে আসে বোবা কান্নার রব। তখন বুকের ভেতরটা অন্তর বেদনায় দুমড়ে মুচড়ে ওঠে, আর সেই থেকে মায়ের অব্যক্ত বেদনার হৃদয়ে অহর্নিশ রক্তক্ষরণ। শিক্ষক বাবাও বরাবর ফেল করা ছাত্রদের সাহস জুগিয়েছেন, পাশে থেকেছেন। ছাত্রদের মধ্যে তাঁর হারিয়ে যাওয়া সন্তানদের খুঁজে পেতেন। সেদিনে সেই না পাশ করা ছেলেগুলো আজ জীবনে সুপ্রতিষ্ঠিত, আর 2 হৃদয়বান ছাত্র তাদের স্বপ্নটুকু প্রথিত করে গেছেন বন্ধুদের হৃদয়ে। তাই তো তারা চির অমর। তারা ছিলেন নিখাদ ভালোবাসার মানুষ, পবিত্র আলোক শিখার পুণ্য পরশমণি।
শিপ্রা মান্না, পুয়া, গড়হরিপুর, পশ্চিম মেদিনীপুর। মঞ্জুলি দাস, গজঘণ্টা, গ্রামের নাম হুগলি। দ্বিতীয় বিভাগে ভালো নম্বর পেয়ে স্কুল ফাইনাল পরীক্ষায় পাশ করার পর মেয়েটির বিয়ে হয়ে গেল। শিক্ষক স্বামী বললেন আরও পড়াশুনো করতে হবে এবং এই বাপের বাড়ি থেকেই। পিতৃহীনা মেয়েটি জ্যাঠামশাইয়ের সংসারে গলগ্রহ। যা বাবা বিদায় হলো আবার ঘাড়ে চেপে বসবে, কিছুতেই রাজি নন জ্যাঠামশাই। বললেন ওর মাথা নেই, পড়াশুনোয় হবেটা কি, জজ ম্যাজিস্ট্রেট হবে, মন দিয়ে সংসার করুক। তাছাড়া আমাদের বাড়ির মেয়েরা কোনোদিনও কলেজে যায়নি, ওরও যাওয়া হবে না। ছেলেদের সঙ্গে একসঙ্গে পড়াশুনো এ বাড়ি থেকে অন্তত চলবে না। নাচরবান্দার শিক্ষক জামাই রাজি করিয়ে তবে ছাড়লেন। মেয়েটির মনেও জেদ চেপে গেল। সুযোগ যখন পেয়েছে বিয়ে পাস তাকে করতেই হবে এবং ওই পরিবারে মেয়েদের সে উচ্চশিক্ষার পথ দেখাবে। বাংলায় অনার্স নিয়ে পড়া শুরু করলো কো এডুকেশন কলেজে। 3 বছর পর 20 জনের অনার্স গ্রুপের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে পাশ করলো সে। মেয়েটি মনে মনে ভেবে রেখেছিল পাশের খবর বার হলে জ্যাঠামশাইকে প্রণাম করে এই সাফল্যের কথা জানাবে। কিন্তু জ্যাঠামশাই তার শ্রাদ্ধবাসুরেই পেল ওই পাশের খবর, তাকে আর জানানো গেল না। ওই পরিবারের সেই প্রজন্মের মেয়েদের মধ্যে এই মেয়েটি প্রথম এবং একমাত্র মহিলা স্নাতক। শ্বশুরবাড়িতেও তাই। সংস্কার এবং রক্ষণশীলতার গণ্ডিগুলোকে অতিক্রম করে উচ্চশিক্ষায় নতুন সূর্যের আলোর পথ অনেকটা সুগম করেছিল মঞ্জুলি দাস, গ্রাম গজঘণ্টা, হুগলি।